আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিয়েছে, এর জন্যই অস্থির লাগছে সবকিছু। ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুইজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও। ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছন ফিরে তাকালো, তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শোধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিয়েছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড় দিয়েছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করে বসেছিল। তানভীর এইবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শোধালো, ভাইয়া ব্যথা কি বেশি লাগছে, হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল, আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো, আবির শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে শ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগবে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো, তারপর তপ্ত স্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইশা আপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখানের অবস্থা ঠিকই দেখতে পাচ্ছে। গাড়িতে এসি চলছে, তারপর আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ-পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে, শাড়িতে নারী। যে অষ্টাদশী জামা পরে পিচ্চি মেয়ের মতন সারা বাড়ি ছুটাছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে এসেছে। মায়াবিনী তো জানে না তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারী রূপে মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জেগেছে আবিরের অন্তরে। ইচ্ছা তো অনেক কিছুই করছে। মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দুচোখে চিরকালের জন্য ডুবে যেতে। কপালের আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে হৃদয়ে জমানো নিবরধী ভালোবাসা এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে। মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলানা দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসল কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে। বারবার মনে হচ্ছে এদিক ওদিক খুলে যাচ্ছে, তাই সে সব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতে মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু
কুচকালো। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে। আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কোঁচকানো ভ্রুযুগল আরো কুঁচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে বেশ খানিকক্ষণ মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গিয়েছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তর মতো অচল? ভাবতেই মেঘের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখের উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মনে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাচ্ছে? তবে কি আবির ভাইয়ের মনে আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকি পথ মেঘ আবিরের চিন্তাতেই মুক্ত থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকার বোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটাচ্ছে। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতন। কয়েক মাসের অষ্টাদশীর কোমল মনে আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র পুরুষ যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। এর জন্যই বোধহয় আবির দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদূর ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়েছে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদি এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমেরও জানালো তার ক্ষুধা লেগেছে, কিন্তু মেঘের সেই সবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুইজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতেই তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির 2টে টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। এ যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎই কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসল। পকেট থেকে ফোন বের করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এমন সমান তালে এগিয়ে যাচ্ছে।
বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাতে আবিরের পাশে মেঘকেও আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশে দিয়ে ৩-৪টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কি রে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলা দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকাতেই ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতে মেঘ কপাল কুঁচকিয়ে প্রশ্ন করল, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মুডে নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পেটাই? তাহলে তোর শান্তি লাগবে? মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেকে মেরেছিল। আজ ছেলেগুলো বাজে কমেন্ট করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনের গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেই দিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওই দিকে না, এই দিকে দেখতে বলেছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলছে। আবির বুঝেও না বুঝার মতন ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির একবার কাপলটার দিকে তাকালো, খানিক বাদেই প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট। ওরা যে গাছটার নিচে বসে আছে, ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহাম্মকের মতন তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বোঝাচ্ছে এক, আর বেটাই বুঝছে কি? মনে প্রেম ভালোবাসা নাই, ঠিক আছে, তাই বলে ঘুরতে এসে পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো, জানিস না? জবাব, জানবো না কেন, ওইটার বৈজ্ঞানিক নাম মেঘহারি মোনোফাইটা সেবাটো অ্যাবিপটারিস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মিনালিয়া অর্জুন। কি পড়াশোনা করিস, এটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানেই যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়াশোনা করতে এসেছি? তাহলে কি করতে এসেছিস? বেড়াতে আসছিস, বেড়া। এদিক সেদিক নজর আটকায় কেন? আবির ঘুরে ফিরে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপলকে দেখে আবিরের ভালো লাগেনি। মেঘ ভেংচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসের নজর তো পড়বেই।
আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার চোখ যেন আমার চোখে যেমন তুই ব্যথিত সব মেয়ে কুৎসিত, তেমনি কাপেল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যথিত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলেই আবির ঠোঁট বাঁকালো, দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুইজন। আবির একটু পর পর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরদের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তার ছিঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা। আমার বোনের কত ট্যালেন্ট দেখেছো? আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুইজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদিও ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্ট করা একেবারে উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ। আর কখনোই আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞাসা করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞাসা করলো, সমস্যা কি? আবিরও ইশারায় বোঝালো, তেমন কিছু না। মেঘ সন্ধিহান দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়েছে। আবির মেঘের দিকে না তাকিয়ে আবিরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে একটা জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবির নীরের দৃষ্টি দেখেই তানভীর গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখে দিকে তাকালো। মেঘের কপালে কয়েক ভাঁজ ভ্রু কুঁচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলে জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা নিচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শব্দকে শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শোধালো, ছেলেগুলো আমাকে সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিজ ঠোঁটে কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরোই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলেই কোনো ছেলে বাজে কমেন্ট করবে না। তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাটাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুলগুলো এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপর মেঘের দিকে ঝুঁকে দেখছে কোনো কিছু গাড়ির চাকায় আটকেছে কিনা। আবির যতবার কাছে আসছে, আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেইখান থেকে তাজা ফুলের একটা মুকুট কিনেছে, সাথে 2 হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ
আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশিতে সীমা নেই। তার উপর আবিরের যত্ন বারংবার অভিভূত হচ্ছে, নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞাসা করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিকশা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো, কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল? আবিরের মুখে হাসি রেখে ঠাট্টা স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবা না। আহা গো, কি কাজে ব্যস্ত তা তো আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকল, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতে মেঘকে দেখে মাইশা দুই হাতে নিজের দুগালে হাত রাখলো। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাইরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবির ঠিক করে দিয়েছে। মেঘ জিজ্ঞাসা করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এক্ষুনি, তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা নয়। আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে, আহারে। আবির ঠোঁট ফুলে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝেছ। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থাকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় এসেছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুইজনেই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো? ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্ন নিতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি কাকে বলে কত প্রকার বিস্তারিত দেখতে পাবা, আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার দিকে এসেছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরেরও খুব ইচ্ছে করছে বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখি যুগল অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া, আমরা এদিকে এসেছি কেন? আমাদের বাসাতে এইদিকে না, ঘুরতে এসেছি, চুপচাপ বসে থাক।
কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে, মাথায় সাদা ওড়না, হাত ঠোঁটে হালকা লিপস্টিক। আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামাতেই থামালো। বন্যার কাছাকাছি এসে গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলল, ভাইয়া দেখো বন্যা আপু। এতেই তানভীরের হুঁশ ফিরে। মিম আর আদি যেন তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতে ঝালমুড়ি দেখে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, তুমি খাও। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শোধালো, বাসা থেকে এত দূরে ঝালমুড়ি খেতে এসেছো? বন্যা আবার একটু শব্দ করে হাসলো। এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁটজোড়া আরো প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো আপুরা চলে এসেছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পেরেছি, আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি খুব রাগী? তানভীরের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করে, তা আমাদের এই দিকে কি মনে করে? ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ এসেছে? তানভীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি। মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু, তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যা বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে এসেছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে। ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসেই গাড়ি থামলো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে এসেছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘের মাথায় মুকুট কিনে দিয়েছে। সেটা দেখেই মিম মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সে কথাও বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারের কল রিসিভ হলো। তানভীর গৌরগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি করছো? তেমন কিছু না। কেন? হাত কেটেছে কিভাবে? বন্যা আটকে উঠে নিজের হাতের দিকে তাকালো। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথা জিজ্ঞাসা করতে পারেনি। বন্যা জিভা দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছে। তানভীর রাগান্বিত স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখি বোঝা যাচ্ছে। ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি। এদিকে মেঘ ঘন্টাখানিক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলানা দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে
কাপটা টেবিলের উপরে রাখলো, কয়েক সেকেন্ড আবিরের দিকে দেখলো। বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। এই ব্যথা কফিতে কমাবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুল স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকাচ্ছে না, তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বোলাতে বোলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপির সাথে বাসার মানুষের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশনে আছি। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপি কি আপনার একা নাকি? ফুপিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে পারছিস না? কিছু হবে না আমার। আপনি তো বলেছেন আমি এই বাড়ির রাজকন্যার কথা কেন অমান্য করবেন শুনি? আবির মোলায়েম হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না, আমি বড় আপু আর আব্বুকে রাজি করাতে পারবো। আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আঁচড়ও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছু হবে না জনাব, আমি এক্ষুনি রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডেকে তখনই মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তা কি অষ্টাদশী জানে? মেঘের অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেই মেঘকে আগে থেকে সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত 2 রাত নির্ঘুম কাটিয়েছে। প্রচন্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিল। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরে ভয় কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমেদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তারপর থেকে আজ অব্দি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে যায় বা অন্য কোথাও যায়, আবার কখনো খানবাড়ির
3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়, কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে বড় আব্বুকে রাজি করাতে নিচে এসেছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করছেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ আমি চা করব। তুই পারবি না মা, হাত পুড়িয়ে ফেলবি। মোটেও না, তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি বড় হয়ে গেছি, দেখছো না? তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি। আগামী মাসের 19-এ পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে। জামাই দেখতে হবে তাহলে? মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। মনে মনে বলল, জামাই ফিক্সড। এখন তোমার ছেলে হাতেই সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহ, কি শান্তি। মালিহা খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বলল, বিয়ের নাম শুনতেই এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু তা মালিহা খানকে বুঝতে দিল না, কিন্তু স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে 2 ভাই নড়ে চড়ে বসলো। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিয়ে আস্তে আস্তে শান্ত স্বরে শুধালো, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমেদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বলল, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে মা? কি লাগবে বলো মা। মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল। মনে সাহস জুটিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়েই বসে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে এসেছিল। তারা কত আনন্দ করেছিল, তাদের দেখেও ভালো লাগছিল। আর আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসার সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গেছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটাই আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যাও, আর আমি ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানে কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেকে, সেখানে আপনারা 2 জনও পড়বেন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যাও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ বড় আব্বু চলুন না। না মামনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দেবনে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি শত আশা নিয়ে এসেছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব। কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলো না মা। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বললাম তো কাউকে যেতে হবে না। আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়ে ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমেদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমেদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকে বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমেদ খান আর মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকায়
থাকা সত্ত্বেও আলী আহমেদ খান মোজাম্মেল খান বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল, কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুইভাবে বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়ার বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। এক দুইবার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্যই পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসায় হাল শক্তি করে ধরেছেন। বড় ভাইয়ের দেখাদেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপরে। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমেদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কেউ। মেঘ ছুটে গিয়ে বড় আম্মুকে ডেকে নিয়ে আসে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিল, তাদেরকেও ডেকে নিয়ে আসে। এর মধ্যে আবির নিচে নেমেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে দুইটা ভ্রু নাচালো। আবির নিঃশব্দে হাসলো, চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞাসা করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে কেন চাচ্চু? মেঘ একদম পাগল করে ফেলেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরে করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপিকে নিয়ে ভাবনার মানুষটা ফুপির জন্য সবার দেখা করানোর চিন্তা আধমরা হয়ে যাচ্ছিল, অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় এসেছেন। তানভীরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতন চলে গেছে। আলী আহমেদ খান মোজাম্মেল খান দুইজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান আকলিমা খান মিম আদি সকলেই রুমে চলে গেছে। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মিমও আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত কাজ আছে। আবির উষ্ঠদয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝতে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবির প্রশস্ত ওষ্ঠ আরো বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে এসেছিল, তাই সাজার মতন সময় পাইনি। আজ মেঘ সকাল থেকে চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনো সিদ্ধান্ত নিতেই পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেরিয়েছে, এখনো আসে না। সবাই বলাবলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনে দিকে রেখেছে। এক হাতে ঘড়ি আর এক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেওয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়াই ছেড়ে দিয়েছে। হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। আর চোখে মেঘকে
দেখে দ্রুত রুমে চলে গেছে। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমেছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ অনেকটাই রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটার লাল রং একটু বেশি ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসলো। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘের কাছে আসতেই শান্ত স্বরে বলল, এইখানে একদম শান্ত থাকবি। ফুপিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপির দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করছিল, তাই বাসায় গিয়েছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপির জন্য খুব টেনশন হচ্ছে। আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছা পূরণ হচ্ছে, সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মিম, আদি সহ সকলেই চলে এসেছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গায় ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকেই যায় না। রমনার পার্কে যাবে কি যাবে না সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমেদ খান নিজেই মেঘদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, এটা সেটা গল্প বলছে। সামনের দিকে 3 ভাই, মিম, আদি, মেঘ, তারপর 3 বউ, অবশেষে আবির আর তানভীর। ফুপির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পেছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারোর কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজি শক্ত করে ধরে। মেঘ পিছনে ফিরতে আবির চোখের ইশারা করলো সামনে না আগানোর জন্য। সামনে সবাই হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ আবারও ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি ভাগ করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রেখেছে। এই দৃশ্য যেন কারোর নজরে না পড়ে সেজন্যই আড়াল করে দাঁড়িয়েছে। হালিমা খান জান্নাতকে দেখেই এগিয়ে গেছেন, বাকিরা সেইখানে দাঁড়িয়ে আছে। মানহিয়া খান উত্তেজিত কণ্ঠে বলল, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে এসেছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকে স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্যই আসলাম। জান্নাত এবার আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শোধালেন, তা জান্নাত তুমি একা এসেছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমেদ খানের কাছাকাছি এসে শান্ত স্বরে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিবনে, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিহা খান মুখে উজ্জ্বলতার ঝলঝল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিহা খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মা। সহসা স্তব্ধ হয়ে গেল সবকিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমেদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায় আবিরের জন্য জান্নাতের কথাও বলতেন, কিন্তু আলী আহমেদ খান তেমন সাড়া দিতেন না বলে এতদিন কিছুই বলতে পারেনি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান
এতটাই শখ যে তিনি কিছু বলতেই পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরে রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনেও আপুকে দেখতে পাচ্ছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাত আপুকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিকটা ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। হালিমা খান আবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো? আসলে আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রাম করা হয়নি, তার জন্যই আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করেন? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন, দোয়া করবেন আমাদের জন্য। ফিমানিল্লাহ, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিয়া খান চোখে মুখে ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল, এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে বলল, কি হলো আম্মু, আসো। একটা মহিলা উঠলেন, মাথায় ওড়না দেওয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সে মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমেদের সাথে, পাশে থাকা মোজাম্মেল খানের সাথেও। প্রকৃতি যেন থেমে গেছে, মুহূর্তেই নিস্তব্ধতা ছড়িয়ে গেছে সবকিছুতেই। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকেই দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটাও থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভেতরে হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, হাত পা ঠান্ডা হয়ে এসেছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন, কি হতে চলেছে ভেবে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পেছনে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কোনোয়ে একটু ওপরে চেপে ধরলো। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতে আবির মিহি হেসে প্রখর তপ্ত স্বরে বলল, হেই রিল্যাক্স, কিছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখ বিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়, পরিস্থিতি সামলাতে আগেই ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগলি, এত টেনশন কিসের তোর? আমি বলছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতন আবিরের কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলে। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আপা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাটিকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেননি, 2-1 বার শুধু ছবিতে দেখেছিলেন, তাই তেমন চেনেন না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান তখনও চুপ। জান্নাতের বিষয়টা এখনো স্বাভাবিক হতে পারছেন না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমেদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। মিম আর আদি দুইজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে অবশেষে আব্বুকে প্রশ্ন করলো, আব্বু উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবে সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতন তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করে যাচ্ছে।
কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময়ে নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞাসা করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খান বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ট স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আজ জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করছে। মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গেছেন। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের কান্নার গলায় আটকে আসছে। এত বছর পর ভাইয়ের স্বচক্ষে দেখেছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হাঁটতে যাচ্ছেন। প্রত্যেকে সেই দিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যের ভেতরেই ঘুরে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যির মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তর না পেয়েছে সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপি চলে গেল কেন? আমি বলেছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্যই পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধই রেখে সকলে বাসায় ফিরে এসেছে। কারোর মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টাখানিক আলোচনা করছে। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। 3 জনই 3 জনের রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবারও বেরিয়েছে। টুকটাক কাজ ছিল, সেগুলো শেষ করেই বন্যাদের এলাকায় এসেছে। কিন্তু বন্যা কোনো হদিস নেই। আজ স্পেশাল ডে, বন্যাকে দেখতে পাবে না ভেবেই ভেতরে মোচড় দিয়ে উঠল। সন্ধ্যা পার হয়ে গেছে, বন্যা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাচ্ছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে তানভীর বলল, এই মেয়ে কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে উঠল। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তরে দিল, বাসায় কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলেছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসলো। ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন এটা ভেবেই পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়েল দিয়ে মুখ মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছে। বন্যাকে ছুটতে দেখে শুধালো, ছোট আপু, পাগলের মতন কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল অগোছালো, মুখে মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করলো। বন্যা কিছু বলার আগে তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছো কেন? আর চুলগুলোর এমন দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমিয়েছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পেয়েছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো। ব্যান্ডেজ খুলে ফেলেছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে
হাতটা দেখলো, তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? এই কিছু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিকমতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আগামীকাল নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবে না তাই আসেনি। আমি ওষুধ খাচ্ছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে এসেছি। এতটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নাও। এত কিছু কেন এনেছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো? এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নেই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না। একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলেই নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলছে, জানোই তো। বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ের কথা ঘুরছে, বাসায় আর কোনো সমস্যার কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করলো, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞাসা করিও, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। মেঘ গলি দিয়ে চলে যাচ্ছে, লাইটের আলোতে তানভীর স্থির দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসায় হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশ কিছুক্ষণ যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে, ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকনি থেকে আবিরকে দেখে নিচে আসলো। আবির চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে, আর কারোটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মু খুব কষ্ট পেয়েছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানেনি, তাই আমি আর কিছুই বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক, আসিফ ভাইয়ের বউ তো। আমি যেটা চেয়েছিলাম ওইটা হয়নি। কি চেয়েছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভেবেছিলাম আম্মু বা মামনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলেছে। তার মানে এসব আপনার প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছিলেন আমার জন্য জান্নাত আপুকে এনেছেন, তোর জন্য তো এনেইছি। ফুপি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত তোকে পড়ালে, আর তুই চান্স পেলে বাসার মানুষ জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপির সংস্পর্শে এসে যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। এটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক।
সেই জন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আপনি খুব চালাক। মি মাগলা, এমনি কি হিটলার বলি না আপনাকে? আপনি অনেক চালাক। মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নেই। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে দেখলো আবির, মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘ টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ। আপনি নুডলস রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাহ, এত কনফিডেন্ট। মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই হু শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবিরের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালের চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতেও চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তেই ছুঁতে ইচ্ছা করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদু স্বরে শোধালো, কি হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়াই সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছেন? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দিব না। তোর মনে নেই যা যা অজ্ঞাত কথা আছে বল, আমি শুনবো। সব শুনবো আমি বলতেই মেঘের ফোন বেজে উঠল। মেঘ ফোনে হাত দিয়ে দেখলো মিনহাজের কল। আবিরের চোখ মিনহাজের নামে পড়া মাত্রই আবিরের রাগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখে রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপর আবারও কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকে স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি, তাই ভাবছে আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানাবে, যেটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজের কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজ দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্রই আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বাসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বের হয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলো। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজিয়ে দিয়েছিস। আমায় বেবি বলবি না বললাম। তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরও আবার কল কেন দিচ্ছিস? আমার কপালটাই খারাপ। দূর, ভাল লাগে না, বাই। মেঘ রাগে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে তখনই একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ
চরমে। বন্যা ফোন দিয়েছে, ফোন কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের রাগ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়া দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিবারই তাদের আচরণে নিজের অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবাসে বেবি ডাকতে পারলো না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দায় গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টগবগ করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে এসেছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে এসেছে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছে। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথায় কেমন করছে, শরীর ঘামছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করে চলে গেছেন। এদিকে হালিমা খান কান্নার বাকি দুইজনও থামাতে পারছে না। হাসপাতালে যেতে যাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদ খানকে বের করেছে। এদিকে মেঘে অঝরে কাঁদছে। বড় আব্বুর সঙ্গে ও কেউ নিতেই হবে। ঘরের মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেন গেটে পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছেছে। 2 গালে হাত রেখে গুরুগম্ভীর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়ে গেছে। তোরা সবাই যদি কান্নাকাটি করিস আমি কিভাবে সবকিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে।